আমাদের মিডের পর এটা কত নাম্বার ক্লাস? 3 নাকি 4? 3 নাম্বার ক্লাস ম্যাম। 3 নাম্বার। আচ্ছা, আচ্ছা আপনাদের লাস্ট 2টা ক্লাসে আপনাদের হচ্ছে জাভা স্ক্রিপ্টের কিছু বেসিক টার্মিনোলজি দেখানো হয়েছিল, যেগুলো অন্যান্য ল্যাঙ্গুয়েজে কম বেশি আছে। তা আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার বা টপিক শুরু করব, সাথে আরো কিছু হচ্ছে বেসিক কিছু কিওয়ার্ড আমরা হচ্ছে দেখবো। আর আমি একটা স্লাইড আপলোড করছি, এটা মেইনলি হচ্ছে জাভাস্ক্রিপ্ট ডম এর জন্য, এইচটিএমএল ডম এর জন্য। এটা আমরা করবো আজকে। তো স্লাইডে যাবার আগে আমরা হচ্ছে আরো কিছু জিনিস বাকি আছে, সেগুলো একটু দেখি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট লেট কিওয়ার্ড, লেট কিওয়ার্ড। তো এটা কি, বেসিক্যালি আমরা লেট কিওয়ার্ড বা কনস্ট্যান্ট কিওয়ার্ড নামে জাভাস্ক্রিপ্টের জন্য, জাভাস্ক্রিপ্ট ES6 ভার্সনের জন্য হচ্ছে কিছু, এই দুইটা হচ্ছে স্পেশাল কিওয়ার্ড আছে, ঠিক আছে? তো এই কিওয়ার্ড গুলোর কাজ কি সেটা একটু আমরা দেখবো। তো কিওয়ার্ডে যাওয়ার আগে আমরা আগে দেখবো হচ্ছে আসলে দুইটা টার্ম, একটা হচ্ছে গ্লোবাল স্কোপ আর ফাংশন স্কোপ। এই দুইটা জিনিস আসলে কি? তো এই দুইটা জিনিস আসলে আমরা আহ, অন্যান্য ল্যাঙ্গুয়েজেও আমরা পড়ে আসছিলাম, মনে আছে কিনা জানি না। সিতে বা C++ এটাই আমরা শিখি। গ্লোবাল স্কোপ যেটা, সেটার মানে হচ্ছে, স্কোপ মানে কি, স্কোপ মানে হচ্ছে আমি যখন একটা প্রোগ্রামে একটা ভ্যারিয়েবল বলি অথবা একটা ফাংশন বলি, যখন কি হয়েছে, বোঝা যায় না ম্যাম, একদম কথা বোঝা যায় না। কথা বোঝা যাচ্ছে না? না ম্যাম, আমরা তো ম্যাম শুনতেছি। যাচ্ছে তো বোঝা ম্যাম, একদম কথা বোঝা যায় না। বোঝা যাচ্ছে আমরা ম্যাম। শুনতেছি। আচ্ছা, তাহলে মনে হচ্ছে যে আপনি যে কথা শুনতে পাচ্ছেন না, হতে পারে আপনার এখানে নেটওয়ার্ক সমস্যা। আমি তো কয়েকদিন যাবত নেটওয়ার্কটা একটু আনস্টেবল আমার কাছে মনে হচ্ছে, বাট অনেকেই শুনতেছে আমার কথা। আচ্ছা, যাই হোক, তো স্কোপটা হচ্ছে আমার একটা যখন আমি মেথড বা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তখন আসলে আহ, কতক্ষণ ধরে হচ্ছে ওটা আমার ফুল কোড জুড়ে হচ্ছে এক্সিস্ট করবে, আসলে মানে আমার এক্সিস্টেন্সটা আসলে আমার তারপরে হচ্ছে শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে ডিফাইন করে স্কোপের মাধ্যমে। তো স্কোপটা দুই ধরনের, একটা হচ্ছে লোকাল স্কোপ অথবা ফাংশন স্কোপ, আর একটা হচ্ছে গ্লোবাল স্কোপ, ঠিক আছে? তো গ্লোবাল স্কোপটা কি? গ্লোবাল স্কোপ হচ্ছে আমরা আগে পড়ছিলাম যে গ্লোবাল ডিক্লারেশন একটা টার্ম পড়ছিলাম, যে আমি যদি ফাংশনটাকে গ্লোবালি ডিক্লেয়ার করে দেই, তাহলে সবাই হচ্ছে আহ, আমার ওই ফাংশনটা বা হচ্ছে ওই ভ্যারিয়েবলটা ইউজ করতে পারবে, গ্লোবালি সবাই সবাই চিনবে। তো এটাকে বলা হয় গ্লোবাল স্কোপ, যখন আমি গ্লোবালি ডিক্লেয়ার করব, ঠিক আছে? তো ভ্যারিয়েবল ডিক্লেয়ার গ্লোবালি, গ্লোবালি মানে হচ্ছে কোন একটা, এই যে সাপোজ যে কোনো ফাংশনের বাইরে আমি যাকে ডিক্লেয়ার করে দিব, তাকে হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন বলা হয়, হ্যাঁ গ্লোবাল স্কোপ। এক্ষেত্রে আমার এই কার নেম ভ্যারিয়েবলের যে মানটা বলবো, তাকে হচ্ছে এরকম আরো অনেক ফাংশন থাকতে পারে, সব ফাংশনে ইউজ করতে পারবে, ঠিক আছে? আর আরেকটা স্কোপ কি, ফাংশন স্কোপ, বা এটার আরেকটা নাম হচ্ছে লোকাল স্কোপ। তো এটার কি কাজটা হচ্ছে, লোকালি আমার ভ্যারিয়েবল গুলা ডিক্লেয়ার করা থাকে। লোকালি মানে হচ্ছে কি, কোনো পার্টিকুলার একটা ফাংশনের মধ্যে, ঠিক আছে? যেমন এখানে একটা মাই ফাংশন নামে একটা ফাংশন আছে, সেখানে আমার এই কার নেমটা এখন মাই ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা। তো সেক্ষেত্রে কিন্তু এই ফাংশনটা, এখানে যদি আরো 10টা ফাংশন থাকে,
ওই 10টা ফাংশন কিন্তু আমার ভলভো নামটা ইউজ করতে পারবে না। ওই ভ্যারিয়েবলে শুধুমাত্র এই ফাংশনের জন্যই হচ্ছে সীমাবদ্ধ। একে বলা হয় হচ্ছে লোকাল স্কোপ বা ফাংশন স্কোপ। তো এখন আসি আমার এই জাভাস্ক্রিপ্ট লেট কিওয়ার্ডটার কাজ কি। আচ্ছা, লোকাল আর গ্লোবাল স্কোপটা আমরা দেখলাম। এখন আরেক ধরনের জাভাস্ক্রিপ্টে হচ্ছে স্কোপ আছে, সেটা কি? ম্যাম কথা শোনা যায় না, কেটে কেটে আসে। আচ্ছা, আমাকে একটু বলেন তো, সবার কি সেম সমস্যা হচ্ছে? না না ম্যাম, ম্যাম, শুনতে পাচ্ছি তো ম্যাম শুনতে আপনার পাচ্ছি তো কথা। আমরা ক্লিয়ারলি। না ম্যাম। জি ম্যাম। ম্যাম কিন্তু যারা মোবাইল থেকে ইউজ করতেছে, নেট ব্যবহার করতেছে, তাদের মেবি সমস্যা করতেছে বেশি। কারণ 2 দিন ধরে ম্যাম ওইখানে সমস্যা কম্পিউটার নেটওয়ার্কে। আচ্ছা, এখন আসলে কেউ কেউ শুনতেছে, কেউ কেউ শুনতেছে না। এটা এখন আমি কি মানে কি খুব ঠিক করা যায় আমি নিজেও বুঝতেছি না। আপনারা একটা কাজ করেন, আপনারা একবার হচ্ছে যাদের নেটওয়ার্কের সমস্যা একটু লগ আউট করে আবার জয়েন দেন, দেখেন মানে যদি আমার নেটওয়ার্কের সমস্যা হয়তো কেউই শুনতো না, কিন্তু অনেকেই শুনতেছে। যেটা বলতেছিলাম, জাভাস্ক্রিপ্টের ব্লক স্কোপ নামে আরেকটা স্কোপ আছে। সেটার কাজটা কি, সেটার কাজটা এখন দেখবো। এখানে এখন একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝি। একটা ব্লকের মধ্যে আমি যদি ভ্যারিয়েবল দিয়ে কোনো একটা ডিক্লেয়ার করি, কোনো একটা ভ্যারিয়েবল কিওয়ার্ড দিয়ে, জাভাস্ক্রিপ্ট তো ভ্যারিয়েবল var কিওয়ার্ড দিয়ে আসলে ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করা হয়, যে কোনো টাইপের ভ্যারিয়েবল। তো এই var কিওয়ার্ড দিয়ে যদি আমি কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, সেক্ষেত্রে সেই ব্লকের মধ্যেও ইউজ হবে। তাছাড়া সে ব্লকের বাইরেও আমি তাকে ইউজ করতে পারবো, সে গ্লোবালি অ্যাক্সেসটা আসলে পাবে। ঠিক আছে, কিন্তু আমি যদি ব্লক স্কোপ ইউজ করি, ব্লক স্কোপ মানে কি পার্টিকুলার ব্লকের মধ্যে সীমাবদ্ধ, সে ব্লক স্কোপ ইউজ করার নিয়মটা হচ্ছে লেট কিওয়ার্ডটা ইউজ করতে হবে, লেট এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে। ভ্যারিয়েবল ইউজ করলে হবে না, var ইউজ করলে হবে না। তো লেট এক্স ইকুয়াল টু যদি দেই, সেক্ষেত্রে সে ব্লকের মধ্যেই শুধুমাত্র সে থাকবে। সে ব্লকের যখনই ব্লক থেকে বের হবে, ওই এক্স ইকুয়াল টু আর সে নিবে না, সে এক্স ইকুয়াল টু ভ্যালুটা নিবে না। সাপোজ আমি আগে এক্স ইকুয়াল 100 নিচ্ছি ব্লকের আগে, সেক্ষেত্রে সে 100 নিয়ে কাজ করবে, 2 নিয়ে আর কাজ করবে না। কিন্তু এই ক্ষেত্রে যখন আমি ভ্যারিয়েবল দিয়ে লিখবো, var কিওয়ার্ড দিয়ে, তখন আমি যদিও আগে 100 নিলাম, এখন যেহেতু আমি এক্স ইকুয়াল টু নিয়েছি, সে যখনই আমার ফাংশন বা ব্লক থেকে বের হবে, তখন সে এক্স ইকুয়াল টু নিয়ে বের হবে। তো এইটাই হচ্ছে পার্থক্য। তো পার্থক্যটা কি, যখন আমি হচ্ছে আসলে ভ্যারিয়েবল দিয়ে ইউজ করব, তখন আমার ওই ভ্যারিয়েবলের var কিওয়ার্ডের যে ভ্যারিয়েবলটা, তার ভ্যালুটা আমার ওই ব্লকে আউটসাইড অফ দ্য ব্লক আমি ইউজ করতে পারবো। যেমন এখানে দেখেন, এখানে 2বার আমি রিডিক্লারেশন হয়েছে। রিডিক্লারেশন কি, একবার আমি ব্লকের বাইরে var x ইকুয়াল 10 নিচ্ছি, আবার এখানে var x ইকুয়াল 2 রিডিক্লেয়ার 2বার ডিক্লেয়ার করলাম, কিন্তু যখন সে ব্লক থেকে বের হবে ওই x ইকুয়াল 2টা সে পাবে। ঠিক আছে, কিন্তু যখন আমি হচ্ছে লেট কিওয়ার্ড ইউজ করব, তখন আর সেটা নিবে না, তখন সে লেটটা শুধুমাত্র ব্লকের মধ্যেই থাকবে, সে তখন x ইকুয়াল 10টাই নিবে। এখানে এটাই বলা, রিডিক্লেয়ারিং এ ভ্যারিয়েবল ইনসাইড এ ব্লক will not redeclare the variable outside the block। যেটা আমি এখানে ডিক্লেয়ার করছি লেট দিয়ে, সেটা আমি ব্লকের বাইরে আর ডিক্লারেশনটা পাবো না, তখন আমার এই আগের যে ডিক্লারেশনটা গ্লোবালি, সেটা সে পাবে, এই ব্লকের মধ্যে সেটা আর পাবে না।
তো এটাই হচ্ছে আমার লেট কিওয়ার্ডের কাজ। লেট আর যদি বলি ভার কিওয়ার্ডের পার্থক্য হচ্ছে এটা। ঠিক আছে, বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, জি এখন ম্যাম। আরেকটা কিওয়ার্ড আছে কনস্ট্যান্ট, CONST, কনস্ট্যান্ট কিওয়ার্ড। কনস্ট্যান্ট কিওয়ার্ডটাও হচ্ছে লেটের মতোই, কিন্তু এর যে পার্থক্যটা হচ্ছে, আমি আগের এক্সাম্পল গুলাতে আমি একবার লেট দেওয়ার পর আমি পরে আবার ওই ভ্যারিয়েবলটা, সাপোজ লেট x ইকুয়াল 2 দিলাম, পরে আবার আমি লেট ভ্যারিয়েবল x ইকুয়াল 100 দিতে পারি। কিন্তু এই ক্ষেত্রে কনস্ট্যান্টের ক্ষেত্রে সে লেটের মতো কাজ করবে, কিন্তু একবার আমি লেট দেওয়ার পর তাকে আমি আর রিডিক্লেয়ার করে অন্য কোনো ভ্যারিয়েবল অ্যাসাইন করতে পারবো না, যেহেতু সে কনস্ট্যান্ট, সে ফুল প্রোগ্রামে ওই মানটাই রাখবে। সাপোজ আমি এখানে কনস্ট্যান্ট পাই ইকুয়াল এখানে একটা ভ্যালু সে ফিক্স করে দিচ্ছে, তো এই ক্ষেত্রে পরে যদি আমি আবার পাই ইকুয়াল অন্য কোনো একটা ভ্যারিয়েবল নেই, সেক্ষেত্রে কিন্তু সেটা নেওয়া যাবে না। সি তো কনস্ট্যান্ট আছে, সেটাও এভাবেই কাজ করে। ঠিক আছে, তো কনস্ট্যান্ট কিওয়ার্ডটা ব্লক স্কোপে কাজ করবে, কিন্তু আমি কনস্ট্যান্টটাকে রিডিক্লারেশন করতে পারবো না, এটাই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, এক্ষেত্রে দেখেন এখানে একবার আবার এখানে লিখার একেবারে ডিক্লারেশন আর অ্যাসাইনমেন্ট একেবারে করতে হবে। সাপোজ আমি প্রথমে কনস্ট্যান্ট পাই লিখলাম, আবার পাই ইকুয়াল দিয়ে ভ্যালুটা দিলাম, অ্যাসাইন করলাম, সেটা হবে না। ওই কনস্ট্যান্ট কিওয়ার্ড দিয়ে আমার অ্যাসাইনমেন্টটাও একেবারে করে ফেলতে হবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখি, জাভাস্ক্রিপ্ট অ্যারো ফাংশন। অ্যারো ফাংশনটাও ES6 এর হচ্ছে একটা সিনট্যাক্স। ঠিক আছে, তো এটা কি, এটাও এক ধরনের ফাংশন লেখার নিয়ম আসলে, কিন্তু একটু শর্ট হ্যান্ড প্রপার্টি দিয়ে লেখা হয়, ছোট করে লেখা হয়। ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্টে ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা আমরা জানি, সেটা আমরা দেখছি। এখন যেটা দেখবো সেটা হচ্ছে অ্যারো ফাংশন কিভাবে লিখতে হয়। ঠিক আছে, তো অ্যারো ফাংশন লেখার সুবিধাটা হচ্ছে অনেক মিনিমাইজ করে আমরা ফাংশন ডিক্লারেশনটা করতে পারি। যেমন এখানে একটা ফাংশন দেয়া আছে, দেখেন এই যে এইখানে একটা ফাংশন দেয়া আছে, যেটা হচ্ছে নামটা হচ্ছে হ্যালো। ঠিক আছে, সে রিটার্ন করবে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এই স্ট্রিংটা রিটার্ন করবে। তো এখানে আমি এই ফাংশনটা এখানে কল করলাম এখানে। একে যদি এখন আমি সেম কাজটা আমি যদি অ্যারো ফাংশন দিয়ে লিখতে চাই, সেক্ষেত্রে লিখার নিয়মটা কি দেয়া আছে দেখেন। প্রথম হচ্ছে নেমটা থাকবে, দেন ইকুয়াল দিয়ে একটা ব্র্যাকেট। ব্র্যাকেটটা কি, ব্র্যাকেটটা যদি এখানে কোনো প্যারামিটার থাকতো তাহলে প্যারামিটার বসতো, আর প্যারামিটার নাই বলে জাস্ট এখানে প্যারেনথেসিস বা ব্র্যাকেটটা বসছে। দেন এই সাইনটা, এই যে অ্যারো ফাংশন এই জন্য বলা হয়, একটা অ্যারোর মতো একটা সাইন বসবে, এরপর আমি স্টেটমেন্ট দিয়ে দেব। এখন ফাংশনের স্টেটমেন্ট যদি শুধুমাত্র রিটার্ন স্টেটমেন্ট হয় এবং একটাই স্টেটমেন্ট হয়, হ্যাঁ, তাহলে আমি ব্র্যাকেটটা ফেলে দিতে পারি। ব্র্যাকেট ছাড়াও ডিরেক্ট হচ্ছে আমি এই যে এভাবে দিয়ে অ্যারো দিয়ে আমি জাস্ট ভ্যালুটা দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে যেহেতু আবার একটাই স্টেটমেন্ট, সেটা হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট, ঠিক আছে, তাহলে আমি ব্র্যাকেটটা রিমুভ করে দিতে পারি। এই যে ইফ দ্য ফাংশন হ্যাজ অনলি ওয়ান স্টেটমেন্ট এন্ড দ্য স্টেটমেন্ট রিটার্নস এ ভ্যালু, উই ক্যান রিমুভ ব্র্যাকেট and the return keyword. রিটার্ন কিওয়ার্ড আর ব্র্যাকেটটা ফেলে জাস্ট রিটার্নের যে ভ্যালুটা সেটা দিয়ে দিতে পারি।
আর যদি কোনো প্যারামিটার থাকে, সাপোজ কোন একটা ভ্যালু নিচ্ছে, তাহলে ওই ব্র্যাকেটের মধ্যে ওই ভ্যালুটা হচ্ছে দিয়ে দিতে, ওই প্যারামিটারটা অ্যাসাইন করে দিতে হবে, প্যারামিটারটা দিয়ে দিতে হবে। এইভাবে লেখা আর নর্মালি লেখা একই কথা, কিন্তু সুবিধা হচ্ছে জাস্ট একটু শর্ট ফর্মে লেখা যায়, এটাই। ঠিক আছে, আচ্ছা, বোঝা গেছে? জি ম্যাম। জি বুঝতে ম্যাম। পারছি না। ইয়েস ম্যাম। আচ্ছা, এখন আসি আজকের যে লেকচারটা পড়ানো কথা ছিল, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট ডক। তো এইটা আপনাদের ল্যাবের জন্য খুব ইম্পর্টেন্ট। ল্যাবের অনেক কাজ এই চ্যাপ্টারের কাজ এগুলো দিয়ে করা হয়। তো এখানে আমরা কি কি শিখবো? ডায়ালগ বক্স, জাভাস্ক্রিপ্ট, সেটা অলরেডি দুই একটা ডায়ালগ বক্স মনে হয় প্রথম দিকে প্রথম স্লাইডটাতে ছিল, ঠিক আছে। আর মেইনলি যেটা এইচটিএমএল, ডম বা ডকুমেন্ট অবজেক্ট মডেল, এটা ব্যবহার করব। ডায়ালগ বক্স গুলো আমরা গত ক্লাসে দেখছিলাম, ফার্স্ট ক্লাসটাতে অ্যালার্ট বক্স আর মনে হয় প্রম্পট বক্স করছিলাম, মনে আছে? জি ম্যাম। অ্যালার্ট আর প্রম্পটের পার্থক্য কি বলেন তো? ম্যাম এলাতে একটা মানে পপ আপ উইন্ডো আসবে, আর প্রম্পটের ক্ষেত্রে আমাকে একটা ভ্যালু দিতে হবে, একটা উইন্ডো আসবে, এখানে একটা ভ্যালু দিতে হবে ম্যাম। হ্যাঁ, এক্স্যাক্টলি। অ্যালার্টে আমার কোনো ইনপুট ভ্যালু দিতে হবে না, জাস্ট একটা মেসেজ সে অ্যালার্ট উইন্ডোতে শো করবে। আর প্রম্পট উইন্ডোতে হচ্ছে, প্রম্পট মেসেজে আমার হচ্ছে একটা উইন্ডোর মধ্যে আমার একটা ইনপুট ভ্যালু চাইবে সে, ঠিক আছে। তিন ধরনের মেনলি, বেসিক্যালি তিন ধরনের হচ্ছে অ্যালার্ট উইন্ডো, মানে পপ আপ উইন্ডো গুলা হচ্ছে বা ডায়লগ বক্স গুলা জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়। একটা অ্যালার্ট, একটা প্রম্পট আর একটা কনফার্ম। অ্যালার্ট বক্স যেটা, সেটার ফাংশনটা হচ্ছে অ্যালার্ট দিয়ে জাস্ট মেসেজটা আমি লিখে দিব কোটেশন দিয়ে। যেমন এখানে একটা ফাংশন ক্রিয়েট করা হয়েছে, ফাংশন অ্যালার্ট মি। এই ফাংশনটা, এই যে অ্যালার্ট মি ফাংশনে আমি আমি হচ্ছে প্যারামিটার পাঠাচ্ছি, একটা মেসেজ প্যারামিটার পাঠাচ্ছি, যেটা হচ্ছে ওয়েলকাম টু মাই পেজ। তাহলে আমার অ্যালার্ট মি ফাংশন যখন আসবে, তখন অ্যালার্ট ফাংশনটা আমার কল হবে। অ্যালার্ট ফাংশনে আমার মেসেজ যাবে হচ্ছে ওয়েলকাম টু মাই পেজ। সেক্ষেত্রে আমার যখনই আমি লোড করব পেজটা, তখনই আমার এই মেসেজটা দিয়ে একটা অ্যালার্ট উইন্ডো ক্রিয়েট হয়ে যাবে। প্রম্পট বক্সটাও হচ্ছে একটা অ্যালার্ট উইন্ডোর মতোই একটা উইন্ডো ক্রিয়েট হবে, পপআপ উইন্ডো ক্রিয়েট হবে, কিন্তু সেখানে হচ্ছে একটা ইনপুট দিতে হবে, একটা ইউজার থেকে একটা ইনপুট চাইবে। এটা আমি ইউজার ওকে ইনপুটটা দিয়ে হয় ওকে দিবে, অথবা যদি প্রসিড না করতে চায় তাহলে ক্যান্সেল দিলে ওই ইনপুট ভ্যালুটা নেবে না, ঠিক আছে। তো হচ্ছে মানে নাল নেবে যদি আমি ইনপুট ভ্যালুটা না নিই। তো এই জন্য এখানে যে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই যে যেমন এখানে এই প্রম্পট মি ফাংশনটাতে প্রম্পট এই মেথডটা কাজ করতেছে, এইটা শো করবে প্লিজ এন্টার ইউর নেম। দেন এখানে একটা অপশনাল একটা হচ্ছে পয়েন্ট আছে, যেখানে হচ্ছে আমি চাইলে ভ্যালুটা এখানে দিয়ে দিতে পারি। বিল্ট ইন বাই ডিফল্ট হচ্ছে এই ভ্যালুটা তখন দেখাবে, আদারওয়াইজ যদি না দিই তাহলে আমি তখন জাস্ট ইনপুট ভ্যালুটা আমি তখন টাইপ করে দিলেই হবে। আর এক্ষেত্রে এখানে নেম দেয়া আছে, তার মানে হচ্ছে নেম, এটা হচ্ছে আমার ওই ইনপুট যেই টেক্সটে ওখানে হচ্ছে নেম লেখাটা হচ্ছে থাকবে। তো আমি চাইলে ওকে দিব, আদারওয়াইজ ক্যান্সেল। ঠিক আছে, যখন আমি ওকে দিব তখন এই প্রম্পট মেথডটা রিটার্ন করবে হচ্ছে আমার এই নেম ভ্যালুটা, এই ভ্যালুটা যেটা আমি দিয়েছি, যেটা আমি ইনপুট দিয়েছি, এবং সেটা এই ভ্যারিয়েবলে সেভ থাকবে, আদারওয়াইজ হচ্ছে নাল রিটার্ন হবে যদি ক্যান্সেল দিই।
তো এখানে এই যে হ্যালো মিস্টার দিয়ে মানে একটা উইন্ডো একটা মেসেজ সে দেখিয়ে দিবে, ওকে দিলে ডকুমেন্ট ডট রাইট এর মাধ্যমে। দেন হচ্ছে আরেকটা আছে কনফার্ম বক্স। কনফার্ম বক্সটাও প্রম্পট বক্সের মতো, কিন্তু হচ্ছে প্রম্পট বক্সের মতো কোনো হচ্ছে ইনপুট নেয় না। সেক্ষেত্রে আমি ওকে দিলে সেটা হচ্ছে প্রসিড হবে, আর ক্যান্সেল দিলে সে হচ্ছে ফলস রিটার্ন করবে। এখানে যেমন একটা প্রম্পট আর হচ্ছে কনফার্ম কনফার্ম বক্সের দুইটা মিলে হচ্ছে একটা এক্সাম্পল দেয়া আছে। তো প্রথমে প্রম্পট বক্স থেকে আমার নেমটা ইনপুট নিচ্ছে, ঠিক আছে। ইনপুট নেওয়ার পর ইফ কনফার্ম, এই যে এখন কনফার্ম মেথডটা কাজ করতেছে, কনফার্ম রাইট অন দা ওয়েব পেজ, তাহলে কি আমার প্রথমে একটা প্রম্পট উইন্ডো আসবে। প্রম্পট উইন্ডো আসলো আমি এখানে একটা ইনপুট দিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পর হচ্ছে কনফার্মের একটা উইন্ডো আসবে কনফার্ম বক্সে, সেখানে রাইট অন দ্য ওয়েব পেজ সেই মেসেজটা থাকবে। এখন আমি যদি ওকে দেই সেক্ষেত্রে হচ্ছে আমার যেই নেমটা আমি প্রম্পট উইন্ডোতে দিলাম সেই নেমটা হচ্ছে সে রাইট করবে, প্রিন্ট করবে, আদারওয়াইজ অন্য একটা মেসেজ প্রিন্ট করবে আমি যদি ক্যান্সেল দিই, ঠিক আছে। তো এটা আমার হচ্ছে 3 ধরনের পপ আপ উইন্ডো আমরা দেখলাম জাভাস্ক্রিপ্টে। তো এখন আসি আমাদের জাভাস্ক্রিপ্টের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হচ্ছে ডম বা ডকুমেন্ট অবজেক্ট মডেল। ডকুমেন্ট অবজেক্ট মডেলটা কি? ডকুমেন্ট অবজেক্ট মডেলটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের এমন এক ধরনের অবজেক্ট যেখানে আমরা যখনই পার্টিকুলার একটা পেজ লোড করব তখন হচ্ছে আমার ডমটা হচ্ছে লোড হয়ে যাবে। তো এই ক্ষেত্রে ডম এর অনেক মানে HTML দিয়েও ডম করা যায়, XML দিয়েও ডম করা যায়। তো আমরা প্রথম যেটা শিখবো HTML ডমটা শিখবো। তো HTML ডম এর আমার কাজটা কি, যে HTML ডম সেটা হচ্ছে আমরা HTML এলিমেন্ট, ট্যাগ, অ্যাট্রিবিউট সেগুলা নিয়ে কাজ করব। মানে যখন হয়তো আমার অনেক ধরনের কাজ আসতে পারে ডমে, যেমন কখনো কখনো কোনো এলিমেন্ট আমি ফেচ করব, মানে এলিমেন্ট রিড করব, বা কোনো একটা এলিমেন্টের যে অ্যাট্রিবিউট সেটা আমি রিড করব, বা কোনো একটা এলিমেন্টের আমি অ্যাট্রিবিউট ভ্যালু চেঞ্জ করে দিব, বা কোনো একটা এলিমেন্টের যে কন্টেন্ট আছে, মানে সাপোজ একটা ইমেজ ট্যাগ দিয়ে বা হয়তো একটা প্যারাগ্রাফ ট্যাগ শুরু আর শেষের মাঝে আমি কিছু হচ্ছে লিখলাম, মানে কন্টেন্ট যেটা যেটা আমার প্রিন্ট হবে ওটা আমি চেঞ্জ করব। এই ধরনের কাজে আমার হচ্ছে HTML ডমটা ইউজ হয়। সাপোজ আমি একটা বললাম যে আমি যখন একটা বাটনে ক্লিক করব তখন আমার সাপোজ যে ফার্স্ট যে প্যারাগ্রাফ ট্যাগটা সেটা হচ্ছে ডিফারেন্ট একটা ব্যাকগ্রাউন্ডে দেখাবে ধরলাম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখেন তাকে কিন্তু ফার্স্ট প্যারাগ্রাফ ট্যাগটা চিনতে হবে। প্রথমে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের অ্যাক্সেস পেতে হবে, এরপর ফার্স্ট প্যারাগ্রাফ ট্যাগের অ্যাক্সেস পেতে হবে। তো এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা হচ্ছে HTML ডমটা ইউজ করব। আবার HTML এর সাথে আমরা CSS এরও কিছু চেঞ্জ বা অ্যাক্সেস করতে পারি, যেমন যে CSS প্রপার্টি চেঞ্জ করব, যে যেমন কোন একটা পার্টিকুলার এলিমেন্ট আমি বললাম সাপোজ লিস্ট এলিমেন্ট, ওই এলিমেন্টের মধ্যে যেই যে আইটেম গুলো আছে সেগুলা সে প্রিন্ট করে দেখাবে উইথ একটা এক্সট্রা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু CSS প্রপার্টিও আসতেছে, ঠিক আছে। তো যখনই আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমি হচ্ছে HTML এলিমেন্ট গুলা এক্সেস করতে চাইবো, ম্যানিপুলেট করতে চাইবো, তখন হচ্ছে HTML DOM ইউজ করা লাগে। এই যে all HTML elements along with their containing text and attributes, তার মানে কি তিনটা জিনিস। HTML এলিমেন্ট কোনগুলা, কোনটা অ্যাট্রিবিউট, কোনটা টেক্সট, সেগুলা যদি এখন গুলা ফেলাম তাহলে কিন্তু হবে না, এগুলা একদম প্রথম ক্লাসে আমি বলছি। এলিমেন্ট কোনগুলা, সাপোজ আমার একটা পি ট্যাগ
দেন কিছু লেখা, দেন আবার স্টার্ট পি ট্যাগ, কিছু কন্টেন্ট, এন্ড পি ট্যাগ। টোটালটা কি এলিমেন্ট বলবো আমি। এই এলিমেন্টটা সাথে কি কন্টেইনিং টেক্সট, মানে কি স্টার্ট আর এন্ড এর মাঝে যে কন্টেন্টটা বা টেক্সটটা আমি দিব সেটা, এবং অ্যাট্রিবিউট। সাপোজ পি ট্যাগের আমি কিছু অ্যাট্রিবিউট দিলাম, সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার একটা সিএসএস অ্যাট্রিবিউট দিলাম, বা টেক্সট অ্যালাইন একটা অ্যাট্রিবিউট দিলাম, পি ট্যাগে টেক্সট অ্যালাইন ইকুয়াল লেফট দিলাম হয়তো। তা এই যে তিনটা জিনিস আমি হচ্ছে ম্যানিপুলেট করতে পারবো, এলিমেন্ট, কন্টেন্ট আর অ্যাট্রিবিউট। সেটা আমি অ্যাক্সেস করতে পারবো, আবার চাইলে অ্যাড করতে পারবো, ডিলিট করতে পারবো, মডিফাই করতে পারবো। তো জাভাস্ক্রিপ্ট ছাড়াও আরো কয়েক ধরনের ল্যাঙ্গুয়েজে হচ্ছে HTML ডমটা করা হয়। তো HTML ডমে আমরা প্রত্যেকটা HTML এলিমেন্ট এক একটা অবজেক্ট হিসেবে কাজ করবে, এক একটা রেফারেন্স হিসেবে কাজ করবে। ঠিক আছে, এখানে একটা চার্ট দেয়া আছে, এটা নট নেসেসারি আপনাদের মুখস্থ করতে হবে, জাস্ট দেখে রাখতে পারেন। এখানে উইন্ডো থেকে ডকুমেন্ট, আমরা ডকুমেন্টের নেভিগেটর বা হিস্ট্রি, লোকেশন, এই জিনিসগুলোতে আমরা যাবো না, অবজেক্টগুলোতে যাবো না, আমরা ডকুমেন্ট অবজেক্ট নিয়ে কাজ করব। ডকুমেন্ট অবজেক্টের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ, সাপোজ ফর্ম এলিমেন্ট, ইমেজ এলিমেন্ট, লিঙ্কস বা অ্যাঙ্কর এলিমেন্ট পড়িনি আমরা এখনো। তো এই এলিমেন্ট গুলা কাজ করবে। আবার সাপোজ ফর্ম এলিমেন্টের মধ্যে আমার পার্টিকুলার হয়তো লিস্ট, রিসেট বা ফাইল অপশন, এগুলো কাজ করবে। ঠিক আছে, এভাবে একটা হায়ারার্কিক্যাল চার্ট আকারে দেখানো হয়েছে যে এইভাবে এভাবে ডকুমেন্টের পরে ফর্ম ইমেজ কাজ করবে, ফর্মের পরে আমার বাটন, সিলেক্ট, লিস্ট এগুলা কাজ করবে, এভাবে দেখানো হয়েছে। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়ে, এটার পার্সপেক্টিভে একটা এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে। সাপোজ ডকুমেন্ট, আমি ডকুমেন্টের আন্ডারে ইমেজের হয়তো কোনো একটা অ্যাট্রিবিউট ফেচ করতে চাচ্ছি, তাহলে কিভাবে লিখবো? ডকুমেন্ট ডট ফার্স্ট ইমেজ ট্যাগ, তাহলে আমার এভাবে ইমেজেস 0 ডট ওই ইমেজের সোর্সটা, তাহলে src এভাবে আমি দিতে পারি, সোর্স অ্যাট্রিবিউট এভাবে ফেচ করতে পারি। আচ্ছা, এখন আসি আমার কিছু মেথড নিয়ে। প্রথম মেথড যেটা, সেই মেথডটা হচ্ছে কেন দরকার? রিট্রাইভিং HTML এলিমেন্ট। যখন আমি কোনো একটা HTML এলিমেন্ট রিট্রাইভ করতে চাইবো, মানে রিড করতে চাইবো, ফেচ করতে চাইবো, তখন আমি অনেক ধরনের ডম মেথড ইউজ করতে পারি। যেমন সেটা আইডি, গেট এলিমেন্ট বাই আইডি, এই যে গেট এলিমেন্ট বাই আইডি, এটার কাজ কি? এটা হচ্ছে আসলে পার্টিকুলার আইডির মাধ্যমে যে এলিমেন্টে আমি অ্যাক্সেস করতে যাচ্ছি সেই এলিমেন্টের আইডি সে আইডির মাধ্যমে চেঞ্জটা করবে। আবার গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, আমি যদি ট্যাগ নেমের মাধ্যমে করতে চাই তাহলে গেট এলিমেন্টস বাই, সেক্ষেত্রে এস হয়, আসলে ট্যাগ নেমের জায়গায় এলিমেন্টস হয়, এলিমেন্টস বাই ট্যাগ, গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম ইউজ করতে পারি। আবার গেট এলিমেন্ট বাই ক্লাসও ইউজ করা হয়। তা এখন প্রথমে গেট এলিমেন্ট বাই আইডিটা মোস্টলি ইউজ করা হয়। তো আইডির মাধ্যমে কিভাবে আমরা একটা HTML এলিমেন্ট রিট্রাইভ করতে পারি সেটা একটু দেখি। তো যখনই আমি কোনো একটা এলিমেন্ট রিট্রাইভ করতে চাইবো HTML এলিমেন্ট, তার অবশ্যই একটা ইউনিক আইডি থাকতে হবে, আইডি ছাড়া গেট এলিমেন্ট বাই আইডি কাজ করবে না। তো লেখার নিয়ম হচ্ছে কি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, দেন ব্র্যাকেটে হচ্ছে আমার কোটেশন দিয়ে পার্টিকুলার আইডিটা দিয়ে দিতে হবে। তো এলিমেন্টের মতো আমরা অ্যাট্রিবিউটও রিট্রাইভ করতে পারি। আমি বলছিলাম এলিমেন্টের সাথে অ্যাট্রিবিউট, কন্টেন্ট এই দুইটাও কিন্তু আমি চাইলে চেঞ্জ বা অ্যাক্সেস করতে পারি। তো
যখনই আমি অ্যাট্রিবিউট নিয়ে কাজ করব তখন আমার লিখতে হবে ওই ডট দিয়ে অ্যাট্রিবিউটটা লিখে দিতে হবে। সাপোজ আমি কোন একটা হয়তো একটা আইডিয়া আছে পিকচার এলিমেন্টের ইমেজ এলিমেন্টের একটা সোর্স আমি হচ্ছে এক্সেস করব, সোর্স যে ইমেজটা সেটা বা হাইটটা তার এক্সেস করবো, এগুলা কিন্তু অ্যাট্রিবিউট এক একটা। তো লিখতে হবে কি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ব্র্যাকেটে আমার আইডি নেম ধরলাম, আমার আইডি নেমটা হচ্ছে পিক, দেন পিক ডট সোর্স অ্যাট্রিবিউটে ভাবে লিখে দিলাম। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, এক্সাম্পলের মাধ্যমে একটু দেখি। তো কাজটা কি করা হচ্ছে, তারা HTML বডিতে একটা ইমেজ এলিমেন্ট রাখছে, ইমেজ এলিমেন্টের সোর্সটা হচ্ছে bg1.jpg bg1.jpg এবং তার জন্য একটা আইডি রাখছে পিক এবং হাইট আর টাইটেলটাও দিয়ে দিচ্ছে। এগুলো কিন্তু সব এক একটা অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট ইমেজ এলিমেন্টের অ্যাট্রিবিউট। এরপর কি দেখেন অন ক্লিক, অন ক্লিকটা কি, এটাও আমি বলছিলাম যে জাভাস্ক্রিপ্টে কয়েক ধরনের আসলে ইভেন্ট আছে। কোন একটা স্লাইডে ছিল জানি, মনে হয় যে স্লাইডটা আমি এর আগে যে স্লাইডে দিই সেই স্লাইডেই ছিল। হ্যাঁ, যেমন কয়েক ধরনের ইভেন্ট আছে জাভাস্ক্রিপ্টে, যেমন অন ক্লিক ইভেন্ট বা অন অন লোড মাউস আছে ওভার ইভেন্ট, এগুলা ঠিক আছে। তো অন ক্লিক এগুলো কাজ কি, পার্টিকুলার কোনো ইভেন্ট জেনারেট করা। যে অন ক্লিক যখন লিখবো, অন ক্লিকের যে ভ্যালুটা, আমি যখনই কোনো একটা বাটন ক্লিক করব তখনই আমার ক্লিকের সাথে সাথে পার্টিকুলার ভ্যালুটা বা ফাংশনটা লোড হয়ে যাবে। এক্ষেত্রে অন ক্লিক দিয়ে আমি একটা ফাংশন কল করে দিচ্ছি, গেট ভ্যালু ফাংশনটা। তার মানে কি, যখন আমি বাটনটা ক্লিক করব এই গেট ভ্যালু ফাংশনটা কল, ফাংশনটার ডেফিনেশন আছে এখানে। এখানে কি করছে তারা, তারা ডকুমেন্ট, যেহেতু আমি এখন এখানে কি কাজ করছে সেটা দেখি। এখানে তারা ইমেজ এলিমেন্টের কিছু অ্যাট্রিবিউট এক্সেস করছে, অ্যাট্রিবিউট রিড করছে। অ্যাট্রিবিউট অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে, হাইট আছে, টাইটেল আছে, ঠিক আছে। আচ্ছা জাস্ট মিনিট আসতেছি। এখানে টাইটেল আর হাইট অ্যাট্রিবিউটটা তারা হচ্ছে এক্সেস করছে। কিভাবে করছে, প্রথমে ডকুমেন্ট, এইটা তো আমার লিখতেই হবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি অফ কি পিক, মানে আমার পিক আইডিটা তারা নিচ্ছে। এরপর কি করছে, সেই রেফারেন্সটাকে যখনই গেট এলিমেন্ট বাই আইডি ইউজ করব বা ট্যাগ নেম ইউজ করব, এই ফাংশন গুলো আসলে ওই আইডিটার রেফারেন্স নিয়ে ফেলে, ঠিক আছে। নিয়ে সে একটা ভ্যারিয়েবলে এ অবজেক্টে হচ্ছে সেভ করে রাখবে। এরপর তারা কি করছে, তারা ডিরেক্ট প্রিন্ট না করে তারা এখানে আবার একটা অ্যালার্ট উইন্ডোতে প্রিন্ট করে দিচ্ছে জিনিসগুলো। তো অ্যালার্ট ফাংশন দিয়ে এ ডট টাইটেল আবার অ্যালার্ট দিয়ে এ ডট হাইট, সেক্ষেত্রে হচ্ছে আমার দুইটা অ্যালার্ট উইন্ডোতে প্রথমে টাইটেলটা প্রিন্ট হবে, এরপর হাইটটা প্রিন্ট হবে, ঠিক আছে। মানে যেটা আমি এখানে দিছি 100 আর মাই ফেভারিট কার, এটা প্রিন্ট হবে। এর মাধ্যমে কি আমি কিন্তু ইমেজ এলিমেন্টের দুইটা অ্যাট্রিবিউট কে অ্যাক্সেস করতে, মানে ভ্যালুটা আমি রিড করে ফেলতে পারতেছি। তো এইভাবে আমরা হচ্ছে যে রিড করা বলি, কোনো মডিফাই করা বলি, কোনো পার্টিকুলার এলিমেন্টের HTML এলিমেন্টের, সেই কাজগুলা আমরা করতে পারি। আচ্ছা, আমি কিন্তু এখানে স্লাইডের বাইরেও, মানে ডমের ক্ষেত্রে স্লাইডের বাইরেও ওই WC স্কুল থেকে পড়াবো, ঠিক আছে।
নেক্সট ক্লাসেও ডমই পড়াবো, স্লাইডও থাকবে, আবার W3 স্কুল থেকেও পড়াবো। এতটুকু বোঝা গেছে? জি ম্যাম, প্রতিটার পর তো একটা করে সেমিকোলন হবে তাই না ম্যাম? বুঝি না কি মানে প্রতিটা বলছেন? লাইনের পর তো সেমিকোলন হবে, এখানে তো সেমিকোলন দেওয়া নাই, এটা বলতেছিলাম। হ্যাঁ সেমিকোলন হবে, হ্যাঁ দেয়া নাই। আচ্ছা, আপনাদের জাভাস্ক্রিপ্ট ডম পড়ানো হয়ে গেলে একটা হচ্ছে ক্লাস টেস্ট নেওয়া হবে, ঠিক আছে? যেহেতু একটা ক্লাস টেস্ট আমি নিতে পারি নাই, দেওয়ার কথা ছিল, ওটা নেওয়া হয় নাই। ওই ক্লাস টেস্টটা আমি ফুল হচ্ছে MCQ নিব। আর পিএইচপি যখন পড়াবো, পিএইচপিটাও আমি হচ্ছে ক্লাস টেস্ট 3 তে রাখবো। ওটা মানে গুগল ফর্ম নাকি অ্যাসাইনমেন্ট সেটা আমি এখন শিওর না, ওটা বলে দিব। তো মোস্ট প্রবাবলি আপনাদের ক্লাস টেস্টটা হবে, মোস্ট প্রবাবলি হয়তো 1 উইক পরেও হতে পারে, মানে নেক্সট ক্লাসের পরের ক্লাসে, 1 ক্লাস পরেও হতে পারে। নেক্সট ক্লাস হচ্ছে 13 তারিখ, তাহলে নেক্সট ক্লাস হচ্ছে 15 তারিখ। মোস্ট প্রবাবলি 15 তারিখ হচ্ছে আপনাদের ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস টেস্টটা হতে পারে। 15 তারিখ যদি না হয় ইন কেস, তাহলে হচ্ছে 20 তারিখ হবে। যদি বৃহস্পতিবার না হয় তাহলে এর পরের মঙ্গলবার। ম্যাম সিলেবাস কোন পর্যন্ত থাকবে? সিলেবাস হচ্ছে এই যে ইয়া পর্যন্ত, মানে জাভা স্ক্রিপ্টে যা যা পড়ানো হবে। মানে সম্পূর্ণ জাভা স্ক্রিপ্টে যা পড়ানো হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ম্যাম যদি 15 তারিখ নেন তাহলে তাহলে 13 তারিখ যা পড়ানো হবে সেটাও থাকবে? হ্যাঁ 15 তারিখ যদি নেই তাহলে 13 তারিখ যা পড়ানো হবে সেটা আপনার সাথে ডিসকাস করে দেওয়া হবে। আপনারা যদি বলেন যে বেশি পড়া হয়ে যাচ্ছে, লোড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি সিলেবাস একটু কমাই দিব, দেখা যাক কতটুকু পড়াতে পারি। ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একটু নাও। আপনাদের এই জাভা স্ক্রিপ্ট থেকে 2টা টাইপের কোশ্চেন হতে পারে। একটা হচ্ছে 2টা টাইপের মধ্যে টপিক ওয়াইজ, হ্যাঁ, যে আমি প্রথম দিকের ধরেন ভ্যারিয়েবল, কিওয়ার্ড, লুপ, স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট, এই বেসিক জিনিসগুলা যেগুলো আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজেও পড়ে আসছি, সেগুলা থেকে কিছু লজিক্যাল টুকটাক কাজ থাকতে পারে। আর আর যেটা থাকবে সেটা তো HTML CSS এর সাথে রিলেটেড, যেহেতু এটা ওয়েব প্রোগ্রামিং, ওয়েবের সাথে রিলেটেড, যেমন এই যে ডম থেকে শুরু হয়েছে, এই রিলেটেডও থাকবে। 2 ধরনের কোশ্চেনই হতে পারে, ঠিক আছে? আর আপনাদের ফাইনালে তো ভাইবাও আছে 10 মার্কের। তো ওই ভাইবার জন্য সেম, হয়তো আমি শুধু যে ডম থেকে কোশ্চেন হবে সেটা না, নর্মাল যে বেসিক যে সিনট্যাক্স গুলো পড়াইছি জাভা স্ক্রিপ্ট বা PHP ও পড়াবো, সেগুলা থেকেও থাকতে পারে। তো 18170, Yes, ma'am, Asi. 183 এর 100, 183, 110, 191 is 01, Yes, ma'am. 02, 02, Yes, ma'am.